সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জের এখন যে প্রশাসনিক শক্তিটা টাকার উপর, একদম বিশেষ করে টাকার উপর দাঁড়ায় আছে। গোয়েন্দা তথ্যের কথা যদি বলতে যাই, গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সারা দেশে আওয়ামী লীগের হরতাল পালিত হচ্ছে। কীরকম হরতাল পালিত হচ্ছে বিভিন্ন জেলায় ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে প্রমাণ রাস্তার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে বাসে আগুন ধরিয়ে দিয়েছে, রাস্তাঘাট বন্ধ করিয়ে দিয়েছে। ভাই রে ভাই, শেখ হাসিনার ডাকা হরতালে যেসব জায়গায় তাণ্ডবলীলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এনসিপি কাণ্ডে গোপালগঞ্জে গণহত্যা ও শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্রের প্রতিবাদে এবার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আজ 20 জুলাই থেকে সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। আমরা মাঠে নেমেছি, এবার আমাদের বিজয় শুনেছি। গাজীপুর, রাজশাহী, নোয়াখালী, ধানমন্ডি 32 ঢাকার বাইরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কঠোর হরতাল। সারাদিন জুড়ে হরতাল সমর্থনে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতা কর্মীরা। পুলিশের বাধার মুখে পড়লে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে চলে দাওয়া পাল্টা দাওয়া। বয়ে পিছু হতে বাধ্য হয় ইউনূস প্রশাসন এবং দেয়া হয় গাড়িতে আগুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অবৈধভাবে উৎখাত করেছে। আমরা যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আমরা দেশে ফিরে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এই রাস্তা থেকে উঠবো না। কোনো গাড়ি চলবে না, কোনো গাড়ি চলবে না। এই মুহূর্তে ময়মনসিংহে ব্লকেট ঘোষণা করলাম। ময়মনসিংহ বাইপাস ব্লকেট সারা বাংলাদেশের কোনো গাড়ি চলবে না। মিলে তুমি মাস্ক খুলে না, তুমি গাড়ি আটকাও। কোনো গাড়ি চলবে না, কোনো গাড়ি চলবে না। আশিক লাইভটা ধরো ভাই, ব্লকেট করো সত্যি সারা বাংলাদেশ। আমাদের উপদেষ্টা বলেন আসছে গাড়ি ব্লকেট। চলবে না, ওখানে বলে আসো প্ল্যাটফর্মে ঢুকবে না। বাগান
প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যদি আমার কথা কেউ শুনে থাকেন, কারো কাছে যদি আমার বার্তা পৌঁছে থাকে, তো আমাকে একটু জানাবেন কাইন্ডলি যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা। জি ভাই, একজন শুধু একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি খুব সুন্দর করে একেবারে অল্প সময়ের ভিতর আমি আমার কিছু কথা আপনাদের সাথে কিছু মেসেজ শেয়ার করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু একজন আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি সাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। জি ভাই, একটু জোরে বলার চেষ্টা করব। জি, এখন শোনা যায়? জি, আজকে একটু সংক্ষেপে শেষ করব, কারণ আমার বেশ কিছু প্রাণের ভাই, খুব আদরের ভাই, যারা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে গত 2 দিন ধরে খুব অক্লান্ত পরিশ্রম করে ওখানে একটা সমাবেশ করলেন। আর যারাই আছেন আমার কথা শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি মেসেজটা একটু সুন্দরভাবে ক্লিয়ার করি। প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেদিনের ঘটে যাওয়া যে ঘটনাটা, আসলে ওই ঘটনার পরবর্তী সময়ে প্রশাসনিক ব্যবস্থা কী ছিল, এখন পর্যন্ত প্রশাসন সেখানে কি পদক্ষেপ নিচ্ছে, সে পদক্ষেপগুলো যথাযথ কিনা, তাদের কাছে এখনও যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে কিনা, এবং সেই গোয়েন্দা তথ্য সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে আমাদের প্রাণপ্রিয় বাহিনী, সেনাবাহিনী ভুল পথে যাচ্ছে কিনা। আর তার সাথে একটু যোগ করব যে বর্তমান গোপালগঞ্জের সাংগঠনিক যে শক্তিটা, এটার আসলে ভিত কতটুকু মজবুত, এই মজবুত হওয়ার কারণ কি, এখন আমাদের এখান থেকে বের হয়ে আসার আসলে উপায়টা কি। আমি প্রথমেই শুরু করি আপনাদেরকে। জি, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, বেঁচে আছি আপনাদের দোয়ায়। আপনারা আমার যে ভালোবাসা দেখিয়েছেন, আসলে আমি ওখানে গিয়েছিলাম মূলত যে কারণটাতে, সেটা হলো এই এনসিপির ভাইদের রক্ষা করার জন্য। পরে দেখি গুজব লীগ খুব অল্প সময়ের ভিতর এত পরিমাণ গুজব ছড়াইছে, আমি রয়্যাল এজেন্ট, আমাকে দেখতে একদম ওই তামিল ইয়ের মতো দেখা যায়, আমাকে শুটার মনে হয়। আপনারা যেভাবে আমাকে মানে রক্ষা করার জন্যে আমাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করছেন, আমাকে দোয়া করছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আর জীবন মরণ একমাত্র আল্লাহ নির্ধারণ করেন, এটা আসমানে নির্ধারণ হয়। আমাকে অনেক, আমার পরিবারকে বিশেষ করে অনেক ভয় ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে বলবো, ভাই এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে, যদি এত ভয় পেতাম তো আপনাদের আপাকে আর যাই হোক ওই ঝাড়ু পেটা করে দেশ ছাড়া করতাম না। আপনাদের কাছে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির মূল উৎসটা কোথায়। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির এখনকার মূল উৎস হচ্ছে যে এদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে। এই টাকা পয়সাগুলো কোত্থেকে আসলো? যারা বিভিন্ন পদ পদবিতে যুক্ত ছিল এবং গোপালগঞ্জে উন্নয়নের নামে যে লুটপাটটা হয়ে গেছে, সেই লুটপাটের একটা বড় অংশ তাদের পকেটে আছে। দেখেন, এদের মূলত সাংগঠনিক শক্তি এখন পয়সা। এদের কোনো নেতা গোপালগঞ্জে এখন আর বসবাস করেন না, গোপালগঞ্জের বাইরে চলে গেছেন, তারা গত 1 বছর ধরে এখানে থাকেন না। কিন্তু টাকা তাদেরকে কিভাবে সেভ করছে দেখেন। আপনাদের মনে থাকবে যে গত 5ই আগস্টের পরে বিএনপির একজন সিনিয়র নেতা SM জিলানী ভাই, উনি গোপালগঞ্জে একদম পুলিশকে জানিয়ে, প্রশাসনকে জানিয়ে, সেনাবাহিনী তখনও মাঠে ছিল, সেনাবাহিনীকে জানিয়ে একদম গোপালগঞ্জের সদরের একটু বাইরে সবাইকে জানিয়ে যাওয়ার পরেও, তাদের ক্লিয়ারেন্স নেওয়ার পরেও একদম ওখানে বিএনপির একজন নেতাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে, একেবারে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে। জিলানী ভাইয়ের ওয়াইফ, তাদের পরিবার সহ সবাই যথেষ্ট পরিমাণ মার খাইছে।
পরবর্তীতে আমরা কি দেখলাম যে ওখান থেকে ওই যে মামলাটা হলো একেবারেই কমিটি ধরে মামলা। ওখানে কে কে হাজির ছিল, ওই মামলায় কে কে জড়িত হওয়ার কথা ছিল, কাকে কাকে জড়ানোর কথা ছিল, সেটা না করে প্রশাসন কি করলো, গতানুগতিক ধারায় একদম আওয়ামী লীগের ছাত্রলীগের কমিটি ধরে একটা মামলা করে দিল। এই মামলাটা যথেষ্ট দুর্বল হয়ে গেল। তারপরে এই মামলাটার পিছনে কতগুলো আসামি গ্রেপ্তার হয়েছে, কতগুলো আসামি গ্রেপ্তার হয় নাই, সে আসামিগুলো এখন কোথায় আছে পুলিশ কিছু জানে না। এই একটা শক্তি তাদেরকে যথেষ্টভাবে উৎসাহ যোগাইছে পরবর্তী এনসিপির উপর আক্রমণ করার জন্য। আমি যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি, গোপালগঞ্জের কোন কোন নেতার কত টাকা আছে, তাদের আত্মীয় স্বজনের কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কতগুলো সম্পদ আছে, জব্দ করার জন্য বারবার ঢাকা থেকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের পুলিশ অফিসাররা কি করলেন, ওনারা শুধু দেখিয়ে দিলেন যে না, এখানে শুধু একজনের সম্পদ জব্দ করা যায়, সে হলো লেকু গাজী। দেখুন, লেকু গাজী আমলিগ করেন এবং সে এনটি সেলিম আমলিগ করেন, শেখ সেলিমের বিরোধী আমলিগ করেন। তিনি ওই আপার রাজনীতি করতেন। তো কি হলো, ওনার একার সম্পত্তি জব্দ করা হলো এবং বাকি যারা ছিল তাদের সম্পত্তি জব্দ করা হয় নাই। এই যে টাকার যে একটা গরম, এটা পুরো প্রশাসনকে কিনে ফেলছে। এবং ওই মার্ডার মামলার সূত্র ধরে ওখানে বিএনপি যেভাবেই হোক একটা লিয়াজু করে ফেলছে। বিএনপি আজকে যে রাজনীতিটা গোপালগঞ্জে করতেছে, অবশ্যই একটা লিয়াজুর রাজনীতি। এবং প্রশাসন যেভাবে টিকে আছে সেটা হলো টাকার উপর টিকে আছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, আমার ইনবক্সে আপনি নক দেন, কোন পুলিশ অফিসার এই মামলা থেকে কত টাকা খেলো, এবং পরবর্তীতে যে কাজগুলো চলতেছিল, উন্নয়নের নামে যে কাজগুলো চলতেছিল, সেই উন্নয়নের থেকে কে কত ভাগ বাটোয়ারা পেল, ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে কোন নেতা কে কে কত টাকা ভাগ বাটোয়ারা পেল, তার পরিষ্কার একটা লিস্ট আমার কাছে আছে। কিন্তু প্রশাসন কি করলো, একদম গোপালীর মতো একদম টাকার কাছে নত হয়ে তাদেরকে কোনোভাবেই তাদেরকে অ্যারেস্ট করা হলো না। এক দুইজন বাদে বাদ বাকি সবাই একদম বহাল তবিয়াতে আছে। গোপালগঞ্জের এখন যে প্রশাসনিক শক্তিটা টাকার উপর, একদম বিশেষ করে টাকার উপর দাঁড়ায় আছে। গোয়েন্দা তথ্যের কথা যদি বলতে যাই, গোপালগঞ্জে এই মুহূর্তে গোয়েন্দাদের কাছে তেমন কোনো তথ্য নাই যে কে কি করতেছে, কোথায় কি করতেছে। দেখেন, এই যে পুলিশ আমাদের সেনাবাহিনীকে একদম ভুল পথে পরিচালনা করতেছে। দেখেন, আমরা কি দেখলাম যে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হওয়ার পরেও আমি এই 2 দিন গোপালগঞ্জে দেখতেছি যে গতানুগতিক ধারার যে মামলা, একদম মন বোঝানো 3টা মামলা হয়ে গেল। তাতে অসহায় অনেক মানুষকে গ্রেপ্তার করা হলো এবং অনেক মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে। দেখেন, আমি আবারও বলি, পুলিশ যদি তাদের গতানুগতিক ধারা থেকে বের না হয়ে আসে, আপনি কখনোই গোপালগঞ্জে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। গোপালগঞ্জে শান্তি ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। কারণ পুলিশের এখন উচিত কি ছিল, উচিত ছিল যে যথেষ্ট গোয়েন্দা তথ্য সেনাবাহিনীকে সরবরাহ করা। সেনাবাহিনীর উচিত কি ছিল, তাদের পোশাকটা খুলে লুঙ্গি গামছা পরে একদম যে ঘেরের ভিতর, যে বিলের ভিতর যেখানে আছে সেখানে চলে যাওয়া এবং আশেপাশের যে জেলাগুলোতে আছে সেখানে হইচই বিজ্ঞাপন দেওয়া এবং তাদেরকে সতর্ক করে দেওয়া যে এই জেলা থেকে পার্শ্ববর্তী জেলাতে যারাই এখানে বসবাস করতে আসবে তাদের ব্যাপারে যেন সাথে সাথে থানাকে জানায় দেয়। আমি এই কথাটা একদম ক্লিয়ার, একদম লাউডভাবে বলতেছি যে গত 1 বছরে পুলিশ কখনো এ রুল বি রুল করে নাই। এরুল বিরুলের সংজ্ঞা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দেই। ভাই, এরুল বিরুল হচ্ছে আপনার থানা এলাকায় বাইরে থেকে কে এসে থাকে এবং আপনার থানার এলাকার কতজন বাইরের থানাতে থাকে। আমি একদম খুব শক্তভাবে এটা দাবি করতেছি যে পুলিশ গত 1 বছরে এরকম কোনো এ রুল বি রুল পুলিশ করে নাই। এবং এই যে আমাদের এনসিপির নেতাদের উপর যে হামলাটা হয়ে গেল,
পুলিশ এখনো গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে পারে নাই। দেখেন এখানে যদি 2-4টা মার্ডারও হয়ে যেত, পুলিশ এই মামলাটাই নিত, এই মামলাটা নেওয়ার পরে কি হতো, এই গতানুগতিক ধারায় পুলিশ চলতে থাকতো, কাউকে গ্রেপ্তার করা হতো না, শুধু শুধু হয়রানি হতো। দেখেন আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে, দেখেন মারামারি যেখানে হয় সেখানে মারামারি যারা করছিল, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যেখানে মারামারি করছিল সেখানে কেউ থাকে না, ওই উৎসাহী কিছু মানুষ যখন দেখতে যায় তখন তাদেরকে ধরা হয়। আমি অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যে কোনোভাবে গোপালগঞ্জে গোয়েন্দা তৎপরতা আপনাকে বাড়াতে হবে, এবং বর্তমান পুলিশ যেভাবে সেনাবাহিনীকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করতেছে এটা একেবারেই উল্টো, গতানুগতিক ধারার তথ্য সরবরাহ করতেছে। সেনাবাহিনীকে শুধু এতটুকু সহযোগিতা করেন যে তারা যেন জানতে পারে যে মূল আসামিগুলো কারা ছিল। মাত্র 10 মিনিটের জন্য কারা ওই সমাবেশ স্থলের আমাদের বাম পাশের যে ব্রিজটা ছিল, কার ইন্ধনে ওই সমাবেশ স্থলের ওই ব্রিজটা একদম পুলিশ শূন্য করে ফেলা হয়েছিল। এত পুলিশ, এত সেনাবাহিনী, এত নৌবাহিনী এখন গোপালগঞ্জে, কিন্তু 15 মিনিট আগে কেন পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা ঘটনাস্থলে নেয় নাই? আপনারা একটা জিনিস শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত পৌঁছে দেবেন যে এখন পর্যন্ত যতগুলো গোয়েন্দা তথ্য যাচ্ছে সেনাবাহিনীর কাছে যাচ্ছে, সেনাবাহিনীর মাধ্যমে হোক, পুলিশের মাধ্যমে হোক, অন্য কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক, এই তথ্যগুলোর ভিতর যথেষ্ট বিভ্রাট আছে। দেখুন আপনাদেরকে আমি একটা বিষয় সতর্ক করি, গোয়েন্দা তথ্য বিভ্রাট হলে কি হয়, শেখ হাসিনার পালানোর অন্যতম কারণ, একদম যদি 5টা কারণ থাকে তার ভিতর অন্যতম কারণ ছিল গোয়েন্দা তথ্য বিভ্রাট। যার কাছে গোয়েন্দা তথ্য নাই কিংবা তথ্যে বিভ্রাট আছে তাকে একসময় না একসময় বিপদে পড়তে হবে, এর ভিতর কোনো ভুল নাই। আর এখন যেটা পুলিশ করতেছে সেটা হলো একদম আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জের মাটিতে সাধারণ মানুষকে হয়রানি করে আওয়ামী লীগের ঘাঁটিটাকে আরেকটু শক্ত করে দিচ্ছে। দেখেন সাধারণ মানুষের সাথে এনসিপির বলেন, আপনার অন্য অন্য রাজনৈতিক দলের বলেন, কোনো বিভেদ নাই, কোনো বিভেদ নাই, কিন্তু এই সাধারণ মানুষকে যখন হয়রানি করবে তখন এই সাধারণ মানুষগুলো এই পুলিশের উপর, সেনাবাহিনীর উপর, রাজনৈতিক ভিন্ন মতের উপর তারা অবশ্যই চড়াও হয়ে যাবে। আপনারা এগুলো বন্ধ করেন, আজকেই বন্ধ করেন। গোপালগঞ্জে কোনো কারফিউ করার দরকার নাই, কারণ গোপালগঞ্জের শহরে আপনি আশেপাশে 10 কিলোমিটারের ভিতর কোনো অপরাধী পাবেন না। যেখানে 2 কিলোমিটার গেলে আপনি নড়াইল পেয়ে যান, 5 কিলোমিটার গেলে আপনি বাগেরহাট পেয়ে যান, টুঙ্গিপাড়া থেকে 1 কিলোমিটার গেলে আপনি বরিশালের অংশ পেয়ে যান, কোটালীপাড়া থেকে গেলে বরিশালের অংশ পেয়ে যান, আপনি মাদারীপুরের অংশ পেয়ে যান, এর পাশে ফরিদপুরের অংশ পেয়ে যান। আপনি কোথায় অপারেশন চালাচ্ছেন? একদম পাকা রাস্তা দিয়ে গাড়ি চালাইয়ে আপনি যাচ্ছেন অপরাধী ধরার জন্য। আপনারা যারা আমার জন্য দোয়া করছিলেন তারা আমার জন্য দোয়াটা অব্যাহত রাখবেন। এখান থেকে যদি এনসিপিকে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে গোপালগঞ্জে যদি রাজনীতি করতে হয়, আপনাকে সাধারণ মানুষের সাথে মিশে যেতে হবে। গোপালগঞ্জের মানুষের একটা অভ্যাস আছে, সেটা যদি কোনোভাবে তার মনের ভিতর ঢুকে যাইতে পারে আপনার জন্য জীবন দিয়ে দেবে। আপনারা যে যেভাবে আছেন আমার জন্য একটু দোয়া করবেন। আমার পরিবারকে যথেষ্টবার হুমকি দেওয়া হচ্ছে, যথেষ্টবার। হ্যাঁ, কালকেই দেখলাম কিছু চ্যাংরা পোলাপান আমার বাসার আশেপাশে এসে ছবি তুলতেছে, আমার প্রতিষ্ঠানের পাশে এসে ছবি তুলতেছে। আমার ফোনে আমার পরিবারকে বারবার হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ভাই, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাকে এখন যারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আপনাদের মাধ্যমে, তারা 2008 সালের একটা স্পেশাল ব্যাচ। দেখেন, আমরা যখন পুলিশে ভর্তি হয়েছি তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় ছিল না। আমরা যখন ছিলাম তখন ফখরুদ্দিনের আমল ছিল। আমরা মেধা দিয়ে ভর্তি হয়েছিলাম, আমরা কোনো রাজনৈতিক শক্তিতে ভর্তি হয়েছিলাম না। এখন পর্যন্ত আমাকে যে পুলিশ সদস্যরা দেশের বিভিন্ন জায়গা থেকে, হেডকোয়ার্টার থেকে আমাকে তথ্য সংগ্রহ করতেছেন, মন থেকে আপনাদেরকে স্যালুট। আমরা কোনো দলের না, বাংলাদেশ পুলিশ কখনোই কোনো দলের না, কখনো কোনো বলেন না। আমরা দেশের জন্য কোরআন শরীফ হাতে নিয়ে যে প্রতিজ্ঞা করছি, কোরআন শরীফ ছেড়ে যে প্রতিজ্ঞা করছি, হ্যাঁ, আমরা সেই প্রতিজ্ঞায় অটল থাকব। আর আপনারা যারা আমার ভিডিওটাকে যথেষ্টবার দেখছেন, যথেষ্টবার শেয়ার করছেন, গুজবের হাত থেকে আমাকে রক্ষা করছেন,
গুজবের হাত থেকে যারা আমাকে রক্ষা করছেন তাদেরকে শুধু মন থেকে বলবো, বিপ্লবীদেরকে একটু বাঁচতে দেন। দেখেন, শুধুমাত্র তথ্য লুকানোর জন্যে, শুধুমাত্র তথ্যকে লুকানোর জন্যে মেজর সিনহাকে জীবন দিতে হয়েছে। মেজর সিনহাকে, আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারছেন আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছিলাম সে তথ্যগুলো বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম সেটাকে কাভার করছে। দিল্লি থেকে যে আদেশটা দেওয়া হয়েছিল সেটাও আপনার ভারতের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, আপনাদেরকে সময় নষ্ট করবো না। আপনারা যত বেশি তথ্য চান আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারবো। জানি না আমি কতদিন সেফ থাকতে পারবো, আমি জানিও না। আপনাদেরকে সেদিন আমি শুধু একটা কনফার্মেশন দিতে চাইছিলাম যে এই হামলার পিছনে আপনার বর্তমান যে আওয়ামী লীগের গণভবন কলকাতা থেকে অবশ্যই আদেশ দেওয়া হয়েছে এবং আদেশ বাস্তবায়নের জন্য সমন্বয় করা হয়েছে। এবং আওয়ামী লীগ মনে করে যে আমাদের রাজধানী গোপালগঞ্জ, আওয়ামী লীগের রাজধানী অবশ্যই গোপালগঞ্জ মনে করে। সেদিনের দুর্ঘটনা একমাত্র আল্লাহ ছাড়া। হ্যাঁ, আপনাদের হয়তো বিপ্লবী ভাইদের প্রতি অনেক দোয়া ছিল আর আল্লাহর রহমত ছিল, নাইলে ওই দিন বেঁচে ফেরা সম্ভব ছিল না। যেভাবে জিলানি ভাইকে নিরাপদে ফিরতে দেয় নাই, পুলিশ ভাইদেরকে, গোপালগঞ্জের পুলিশ ভাইদেরকে একটা কথা বলবো, এখনো ভালো হয়ে যান। আপনাদের কত টাকা লাগে? ছোট্ট একটা বেতন, এই বেতন দিয়ে চলতে শিখেন। কে কত টাকা নিছেন, কার কাছ থেকে নিছেন, আপনি কোন জায়গায় জমি কিনছেন আমি জানি। অতি দ্রুত ভালো হয়ে যান। আমাকে হুমকি দেওয়া বন্ধ করেন। রাষ্ট্রের কর্মচারীর মতো থাকেন। হুমকি ধামকি এগুলো ভালো জিনিস না। যারা হুমকি ধামকিতে ভয় পায় আপনি তাদেরকে অবশ্যই হুমকি দেন। আমি আজ হোক কাল হোক মরে যাব, আপনিও মরে যাবেন, আমার বাপ দাদাও মরে গেছে। যদি খুব বেশি ভয় পাইতাম ভাই এই পর্যন্ত আসতাম না। আপনাদেরকে সবাইকে সালাম, সবাইকে শুভেচ্ছা। আর গোপালগঞ্জের বর্তমান যে পরিস্থিতি আছে ভাই, শুধু দোয়া করেন যেন অবশ্যই গোপালগঞ্জের সাধারণ মানুষকে হয়রানি। দেখেন, আমার এই কথাটা হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে মিলে যেতে পারে, কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ ওদিন কোনো দোষ করে নাই। রাস্তার এপাশে ওপাশে মিনিমাম 1000 লোক ছিল যারা ভয়ে ওখানে এসে বসতে পারে নাই। আমি যখন একা বসেছিলাম তখন আমার পিছনে এসে 100 থেকে 200 লোক, যখনই দেখছি এখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে তখনই ফার্স্ট আক্রমণটা করা হয়েছে যেন মঞ্চ ভেঙে দেওয়া হয়। আর আজকে যে ঘটনাটা আপনারা দেখলেন যে কক্সবাজারের চকরিয়ায় যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনার বিষয়ে আপনাকে শুধু একটা বিষয় জানাই রাখি, চকরিয়ার ঘটনাটা গোপালগঞ্জের ঘটনাটাকে আড়াল করারই অংশ। আমি পরবর্তী ভিডিওতে যদি আপনাদের সমর্থন ভালোবাসা পাই, আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গোপালগঞ্জের ঘটনাটাকে আড়াল করার জন্যে কিভাবে চকরিয়াতে হামলাগুলো করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বিপ্লবীদেরকে বাঁচিয়ে রাখার জন্য, বিপ্লবীদেরকে সাহস যোগানোর জন্য। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা একদম খুব খোলাখুলিভাবে বলি, ভাই আমি কোনো রাজনৈতিক দলের লোক না, আমি রাজনীতি বুঝিও না, আমিও পছন্দও করি না। আমি শুধু সেই মানুষটা যে মানুষটাকে আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, একদম চোখ বন্ধ করে। আমি ওই বাংলাদেশের এখন সব থেকে বড় থ্রেট কি জানেন, যে যাদেরকে আপনি সাপোর্ট করতেছেন, হুট করে একটু সাপোর্ট করতেছেন, 2 দিন পরে তারা বিক্রি হয়ে যাচ্ছে। আমি এখানে এখন মিনিমাম ছোট ছোট দলের, একদম ছোট ছোট দলের 10 জনের নাম বলতে পারি যারা এখন মাথা বিক্রি করে বসে আছে, আর যারা মাথা বিক্রি করে নাই তাদেরকে মারি ফেলানো হয়েছে। আমি আপনাদেরকে শুধু একটু জানাই রাখতে চাই, আমি আপনাদেরকে কথা দিয়ে রাখতে চাই যে মাথা বিক্রি করি নাই। যতদিন বেঁচে আছি, যতদিন ভালো আছি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বেঁচে থাকবো, আপনাদের ভালোবাসায় বেঁচে থাকবো। কোনো হুমকি ধামকি এগুলো দিয়ে কোনো লাভ হবে না। শুধু আপনারা একটু পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত গুজব লীগের গুজবগুলো একটু আটকায় দেন, বাদ বাকিটা আমি দেখে নেব, আমি বুঝে নেব। আপনারা শুধু একটু দোয়া করেন, শুধু একটু আমার মেসেজটা আপনারা প্রশাসন পর্যন্ত পৌঁছায় দেন। একটু যারা এই ব্যাপারে একটু ভালো কাজ করতে চায়
যে না গোপালগঞ্জের পরিস্থিতিটা সম্পর্কে জানতে চাই, আমি আপনাদেরকে আর একটা মেসেজ দিয়ে রাখি, 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি এখন কিছু বলবো না। ওই তদন্ত প্রতিবেদনে আমার সন্দেহের ভিতরে যারা ছিল তাদের কেউ যদি বেঁচে যায় কিংবা তাদেরকে কৌশলে যদি এই তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়, কারণ আমি গত 2 দিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি, যারা ওখানে ঘটনা ঘটানোর সাথে জড়িত ছিল যে পুলিশ সদস্যগুলো, তারা এখন সাধারণ মানুষের উপর এই পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে তাদেরকে যেন আওয়ামী লীগ বলতে থাকে, ছাত্রলীগ যেন বলতে থাকে যে না এদের ফাঁসি হওয়া দরকার, এদের বিচার হওয়া দরকার। দেখেন, মানুষ এত বোকা না। আমি শুধু একটা কথা বলতে চাই, ওই দিনের ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে অবশ্যই তদন্ত কমিটির লোক যারা আছেন 3 জন, তারা খুঁজে বের করবেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত।